নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। নতুন সকাল, নতুন আনন্দ এবং তার সাথে অনেক প্রত্যাশা, এবং তার সাথেও কিন্তু এই এত যে আমাদের প্রত্যাশাগুলো রয়েছে সেগুলো পূরণ করার লক্ষ্যে আমাদের ছুটে চলা, এবং ছুটে চলার মধ্যেই কিন্তু আমাদের খাওয়ার খাদ্য তালিকা, তার সাথে শরীর স্বাস্থ্য দুটোকেই কিন্তু খুব যত্ন করে আমাদের রাখতে হবে, কারণ স্বাস্থ্যই সম্পদ। এবং সেই স্বাস্থ্য যদি আপনাদের কোনো রকমভাবে গড়বড় করে, কিংবা দেখুন কোনো রকমভাবে যদি আপনাদের ট্রাবলে ফেলে, তাহলে কিন্তু আপনাদের আগামী দিনে যে সকল কর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের কাছে অধরাই থেকে যাবে। আর এই অধরা স্বপ্ন যাতে সত্যি সত্যি আপনাদের শারীরিক সমস্যার মধ্যে দিয়ে বাধা না হয়ে দাঁড়াতে পারে, তার জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের প্রতিনিয়ত লাইভ অনুষ্ঠানে আসা এবং আপনাদের সচেতনমূলক বার্তা দেওয়া। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু ভীষণই কর্মরত অবস্থায় প্রত্যেকে রয়েছি, আমি আপনি প্রত্যেকেই। আমাদের কিন্তু অনেকটা সময় বাইরে কাটাতে হচ্ছে, এবং তার জন্য কিন্তু আমাদের বাইরের খাদ্য খাবার প্রতিনিয়ত কনজিউম করতে হচ্ছে। তেল ঝাল মশলাজনিত খাবার আমাদের প্রতিনিয়ত খেতে হচ্ছে। এই প্রতিনিয়ত বাইরের খাবার খেতে খেতেই কিন্তু আমরা এখনকার দিনে পেট জনিত সমস্যায় সকলেই ভুক্তভোগী। কম বেশি প্রত্যেকেরই কিন্তু পেট জনিত সমস্যা লেগেই রয়েছে। এই পেট জনিত সমস্যা শুধুমাত্র কি খাদ্য খাবারের জন্যই হচ্ছে, নাকি অন্যান্য আরো অন্য কোনো রকম কারণ রয়েছে, যেগুলো খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিতে পারেন তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। স্যারকে অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। নমস্কার স্যার, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমাদের প্রত্যেকেরই যেহেতু বাইরে অনেকটাই টাইম স্পেন্ড করতে হচ্ছে, তো সেই কারণে বাইরের খাদ্য খাবারও আমাদেরকে বেশি পরিমাণে কনজিউম করতে হচ্ছে, এবং এই খাদ্য খাবার খেতে খেতে একটা পেট জনিত সমস্যার মধ্যে আমরা কিন্তু সকলেই কম বেশি ভুক্তভোগী। তো একটু যদি দর্শকদের বলেন, আমরা কি শুধু শুধু যে বাইরের খাবারগুলো খাচ্ছি তার জন্যই পেট জনিত সমস্যা হচ্ছে, নাকি অঙ্গাঙ্গিক আরো অন্য কোনো কারণের জন্য এই সমস্যা এখন দিন দিন ইনক্রিজ করছে, যদি একটু দর্শকদেরকে জানান। দেখুন, আমাদের পেটের সমস্যার একটা হচ্ছে খাদ্য খাবারের ধরন, সেটা কখন খাচ্ছি, কি খাচ্ছি, এগুলো নির্ভর করে। আরেকটা হচ্ছে আমাদের লাইফস্টাইলটা কেমন, যে আমার রাতের ঘুমের সময় ঠিক আছে কিনা, আমার কোনো মানসিক চাপ আছে কিনা, আমি রেগুলার এক্সারসাইজ করছি কিনা, এই সবগুলো দুটো পার্টই কিন্তু আমাদের ঠিক রাখতে হবে আমাদের পেটের সমস্যাটাকে অ্যাভয়েড করতে গেলে। ধরুন আপনি খাবারটা খুব ঘরোয়া খাচ্ছেন কিন্তু রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না, তাহলে কিন্তু সেই ঘরোয়া খাবারটাও হজম হবে না। আবার ধরুন আপনি সারাদিনে একেবারেই কায়িক পরিশ্রম করছেন না, সেক্ষেত্রেও কিন্তু আমাদের একটা কথা বলি যে রাত্রে যে ডিনারটা করার পর জেনারেলি সকালবেলা আমরা ব্রেকফাস্ট করলাম, তারপরে লাঞ্চ করলাম, সেই টাইমগুলো আমাদের মুভমেন্ট হয়, নড়াচড়াগুলো হয়। ঠিক আছে, একজন যদি রেগুলার ব্যায়াম না করে তাও কিন্তু তার নড়াচড়াগুলো হয়। কিন্তু রাতে খাওয়ার পর আমাদের একটা অভ্যাস আছে যে বেশি রাত্রে খাচ্ছি এবং খাবার পরে বিছানায় গিয়ে শুয়ে পড়ছি, তখন মোবাইল ঘাঁটতে ঘাঁটতে তারপরে ঘুমানো হলো। এই জিনিসটাকে অ্যাভয়েড করতে হবে। প্রথম কথা, রাত্রে খাবার পরেও কিন্তু অল্পক্ষণ অ্যাটলিস্ট 5-10 মিনিট আমাদের একটা হাঁটার অভ্যাস করাটা খুব ভালো। এছাড়া ধরুন গিয়েই ঘুমিয়ে পড়বো না, খাদ্য খাবার একটু তাড়াতাড়ি খাবো এবং তারপর অ্যাটলিস্ট 1.5 ঘন্টা 2 ঘন্টা পর আমি বিছানায় যাব। তো আমার টাইমটা এইভাবে খাবার আর ঘুমের টাইমটা অ্যাডজাস্ট করতে হবে। রাত্রে ঘুমের টাইমটা ঠিক রাখতে হবে, এবং এমন আমার ডেইলি আমার রুটিনটা করতে হবে, বা সব কিছু নিয়ে এমনভাবে একটা ব্যালেন্স নিজের মনে মনে মানে রাখতে হবে, মানে মনের সাথে, যাতে আমি অতিরিক্ত মানসিক চাপে না ভুগি। ঠিক আছে, মানুষের সব সময় একরকম যায় না, কখনো ভালো কখনো মন্দ সেগুলো থাকবে, কিন্তু মানসিক চাপটা যাতে আমি অতিরিক্তভাবে না নিয়ে ফেলি, যেটা ক্রনিক স্ট্রেস বলা হয়, মানে দীর্ঘদিন একই সমস্যা নিয়ে আমি এত মানসিক চাপে আছি যে সেটা থেকে বেরাতে পারছি না, তখন রোগ চলে আসবে, ইমিউনিটি ড্রপ করবে, এত কিছু হবে, রোগ একটা সৃষ্টি হয়ে যায়। তো এগুলো দেখে নিলে সবগুলো ব্যাপার যদি একসাথে সুন্দরভাবে আমরা করতে পারি ব্যালেন্স করে, তাহলে কিন্তু একজন ব্যক্তি পেটের সমস্যা থেকে নিজেকে ঠিক রাখতে পারে। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি সুদীপ্ত রায় বলছি, বাঁকুড়া থেকে। বলুন সুদীপ্ত বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার শারীরিক সমস্যা এবং তার সাথে বয়সটা উল্লেখ করবেন। বয়স হচ্ছে 32। সমস্যা হচ্ছে মানে সকালে ঘুম থেকে ওঠার পর আমার লোয়ার পেটে ব্যথার যন্ত্রণা হয়। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে আপনার শারীরিক সমস্যাটা? এটা হলো প্রায় 3 থেকে 4 মাস। 3-4 মাস ধরে। আপনার পায়খানা? হ্যালো, হ্যাঁ বলুন স্যার, শুনছেন। পায়খানা পরিষ্কার হয় আপনার? পায়খানা মাঝে মাঝে হয়। মানে মাঝে মাঝে পরিষ্কার হয়? হ্যাঁ।
মানে রেগুলার পরিষ্কার হয় না? না না। আর অ্যাসিডিটি, গ্যাস এগুলো রয়েছে? আরেকবার? অ্যাসিডিটি বা গ্যাস এগুলো আপনার হয়? হ্যাঁ হ্যাঁ, গ্যাস হয়। গ্যাস। আচ্ছা, রাতের খাবারটা কখন খান? রাত্রে 10টা থেকে 10:30টার ভিতরে হয়ে যায়। রাতে ঘুম ঠিক মতো হয়? না, ঘুমটা ঠিকঠাক হয় না, মাঝে রাতে ঘুম ভেঙে যায়, মানে 2-3 এরকম ভেঙে যায়। হ্যাঁ। আচ্ছা, এটাই বলছিলাম আপনাকে, শুনতে থাকুন। যে দেখুন, আমি যে কথাটা বললাম, শুধু ঠিক খাওয়া না, শুধু লাইফস্টাইল না, সবগুলো মিলেই কিন্তু আমাদের চলতে হবে ঠিক করে নিজেদেরকে সুস্থ রাখতে গেলে। এবার আপনার কি হচ্ছে, আপনার পটিটা ক্লিয়ার হচ্ছে না। যখনই পটি ক্লিয়ার হবে না, তার মানে মলটা, পায়খানাটা আমাদের পেটের মধ্যে রয়ে যাচ্ছে। এবার পেটের মধ্যে যখনই থাকছে, ও কিন্তু গ্যাস ফর্ম করছে। গ্যাস ফর্ম হলে কিন্তু পেটে ব্যথা হবে। এটা একটা গেল। অথবা দেখা যাচ্ছে আপনি যে খাদ্য খাবারগুলো খাচ্ছেন, সেগুলোর যেহেতু অনেক রাতে ঘুমোচ্ছেন, আপনার খাওয়াটা হজম হচ্ছে না। তাহলে সেখান থেকে কি হবে, বদহজম হয়ে আপনার পায়খানাটা বেশি পায়খানা হতে পারে, যে একদম যেটা আমার পেট খারাপ বলা হয় সেটা হতে পারে, পেট ফেঁপে যাওয়া সেটা হতে পারে। আবার আরেকটা প্রবলেম হতে পারে যে আপনার আমাশা ধরে যাচ্ছে। কারণ আয়ুর্বেদের মতে বলে যে কোনো রোগের সৃষ্টি হয় পেটের মধ্যে আম সৃষ্টি হলে। তো আর যদি এবার পেটের মধ্যে আম থাকে, তাহলে আমাশা আপনার হতেই পারে। তো সেখান থেকেও কিন্তু আপনার পেটের ব্যথার সৃষ্টি হতে পারে। 3-4 মাস ধরে ভুগছেন, এগুলো একটু দেখতে হবে আমাদেরকে যে আপনার কি কারণে আপনার প্রবলেমটা হচ্ছে। যদি আমাশার ঠিক হয়, আমাশার ট্রিটমেন্ট করবো যাতে একেবারে ওটা নির্মূল হয়ে যায়। যদি দেখা যাচ্ছে আপনার কনস্টিপেশনের থেকে প্রবলেম হচ্ছে, তাহলে কনস্টিপেশনটাকে ঠিক করতে হবে। এবং রাতের ঘুম যাতে ঠিক হয়, তার জন্য কি করতে হবে না করতে হবে, আমাদের এবার প্রপার গাইডেন্স আপনি পেয়ে যাবেন। স্যার, আপনি এইমাত্র বললেন যে একটু খাদ্য খাবারটাকে আমরা ঠিক রাখলে তাহলে হয়তো পেটজনিত সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। তো পেটজনিত সমস্যা যদি ঠিক করতে হয়, কি ধরনের খাদ্য খাবার খাওয়া উচিত যদি একটু দর্শকদেরকে বলেন। দেখুন, প্রথম কথা হচ্ছে, আমাদের কাছে যখন পেশেন্ট আসে, তাদের কাছে যখন খাদ্য খাবারের ব্যাপারে বলি, আমরা দেখি যে আয়ুর্বেদ মতে বিরুদ্ধ আহার কি আছে। বিরুদ্ধ আহারের একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনি কোনোদিনই দুধ বা দুধের জিনিস, মানে দই টই দিয়ে মাংসর সাথে খেতে পারবেন না। কিন্তু আজকাল তো ওটাই ম্যারিনেট একদম, করার হ্যাঁ, জন্য হ্যাঁ, করছে হ্যাঁ। সবাই, দেখা যাচ্ছে। এটাই একটা বিরুদ্ধ আহার। এরকম অনেক কিছু আছে, লিস্ট অনেক বড়। ওগুলো যখন আপনি আসবেন, আপনার প্রয়োজন অনুযায়ী আমরা তখন ঠিক করে দেখবো, বলবো কি খাবেন কি খাবেন না। ঠিক আছে, এটা একটা গেল। দ্বিতীয়ত দেখতে হবে যে আপনার যে রান্নাটা হচ্ছে, সেটা আপনার কোনো কোনো খাবারে অ্যালার্জি থাকে। সেই অ্যালার্জি নেই তো খাবারটায় আপনার, তাহলে ওটা আপনার মানে বন্ধ করতে হবে। না হলে কি হবে, যে দেখবেন ওটা খেলে আপনার পেটের সমস্যা হচ্ছে। যেমন আমি একটা উদাহরণ দেব, যদি ময়দা বা আটা, অনেকের ওটা সহ্য হয় না। গ্লুটেন থাকে, গ্লুটেন এক ধরনের প্রোটিন। সেই প্রোটিনটা অনেকের সহ্য হয় না। সহ্য না হওয়াতে কি হয়, পেটের গন্ডগোল হয়। হয় কনস্টিপেট হবে, নাহলে পাতলা পায়খানা হয়ে যাবে, বা পেটে ব্যথা করবে, গ্যাস হয়ে যাবে, এইগুলো হবে। এটা করতে দেখতে হবে। তারপরে আবার খাদ্য খাবারের মধ্যে ভাজা জাতীয় খাদ্য খাবারগুলো ঘরে ওই ধরুন ভাজছেন, বেশি মাত্রায় খাবেন না। ঠিক আছে, তাতে সমস্যা হয় কি, আরেকটা হচ্ছে পোড়া তেলে রান্না কোনো সময় নয়। যে তেল একবার আপনি ধরুন ভাজা করে ফেললেন, আপনি অল্প তেল দিয়ে ভাজা করুন। এমন ভাবে ভাজা করলেন যে অনেক তেল বেঁচে গেল, ওটা দিয়ে আবার আপনি আরেকদিন করবেন, আবার বেঁচে গেল, আরেকদিন করবেন, একেবারে কিন্তু ওটা কিন্তু ক্যান্সারের জার্মের সমান। ঠিক আছে, এইগুলোকে অ্যাভয়েড করতে হবে। হালকা, খুব বেশি স্পাইসি বা খুব বেশি অয়েলি ফুড খাওয়া চলবে না। কারণ আমরা যে মশলাগুলো খাই, ভারতীয় কিচেনে, রান্নাঘরে যে মশলাগুলো আছে, সবগুলো কিন্তু একটা ঔষধীয় গুণ আছে। কিন্তু আমরা যখন খাই, সেই ঔষধীয় গুণটা নষ্ট হয়ে যায়, কারণ আমাদের রান্নার পদ্ধতিটা ঠিক নয়। আমরা কি করি, তেলের মধ্যে ওগুলোকে ফ্রাই করি। এবার তাহলে কি হলো, সেটা তো পুড়িয়ে ফেললাম, তার যে ঔষধীয় গুণ সেটাকে আমি নষ্ট করে ফেললাম। আমার খাওয়া কি উচিত ছিল, যে আমি ভেজিটেবলসটাকে ভালো করে বয়েল করে নিলাম, অল্প তেলে একটু নেড়ে বয়েল করে নিলাম। তারপর আমি না বাড়ানোর আগে আমি যদি মশলাগুলো দিয়ে একটু মানে ঝোলটাকে ফোটাই, তাহলে কিন্তু আমার পুড়লো না, সেদ্ধ হলো, পুড়লো না, দুটোর মধ্যে তফাৎ আছে। তাহলে কিন্তু ওটা আমার কাজে লাগবে। ঠিক আছে, তাহলে ঔষধীয় গুণগুলো বজায় থাকবে, সেটা আমার স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো হবে। তো এইভাবে মাথায় রাখতে হবে, খাদ্য খাবারের ধরনগুলো এরকম হবে। তারপরে যারা ধরুন রোগ নিয়ে আসে আমাদের কাছে, তাদেরকে তো দেখেই আমরা সাজেশন দিয়ে দিই, এক একটা রোগের জন্য এক একটা জিনিস বাদ যাবে। সেটা আসার পর, দেখার পর আমরা বলতে পারবো। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা যখনই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আসছেন, তখনই কিন্তু এটাই বোঝানোর চেষ্টা করছেন যে যদি আমরা আমাদের খাদ্য খাবারের ধরনটাকে একটু ঠিক রাখতে পারি, তাহলে কিন্তু অনেকটাই আমাদের জীবনশৈলী আমরা পরিবর্তন করতে পারবো। আর তার সাথে যদি আমরা আয়ুর্বেদকে সাথে নিই, তাহলে কিন্তু অনেকটাই রোগ মুক্তির দিক থেকে আমরা এগিয়ে থাকতে পারি। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন?
নমস্কার, আমি হাওড়া থেকে অসুবিধে বলছি। হাওড়া থেকে বলছেন? আচ্ছা, হাওড়াতেও কিন্তু ইতিমধ্যে অনেকগুলো চেম্বার রয়েছে, তো আপনি কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে। আচ্ছা, বলুন আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে বয়সটা উল্লেখ করবেন। বয়স হচ্ছে আমার 30 বছর। কত বছর? 37। 37 বছর। আচ্ছা, বলুন এবার কি সমস্যা আপনার? সমস্যা বলতে ডাক্তারবাবু, আমার সন্ধ্যের পরে পরে ডান সাইডে মাথাটা যন্ত্রণা করে বুঝি। ডান্স সন্ধ্যের পরেই হয়? হ্যাঁ। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে আপনার? হয়ে গেল মাস দেড়েক মতো হয়ে গেল। মাস দেড়েক। আপনার কাজের ধরনটা একটু বলুন। কাজ বলতে একটু পরিশ্রম করি আর কি। খুব বেশি পরিশ্রম হয়? রোদে ঘুরতে হয় বেশি? হ্যাঁ, রোদে ঘুরি। আচ্ছা, শুনতে থাকুন, বলছি। দেখুন, অনেক সময় কি হয়, আমাদের মাইগ্রেনের একটা প্রবলেম হয়, আরেকটা হয় সাইনাসাইটিস। ঠিক আছে, এই দুটো ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের মাঝে মাঝেই যদি খুব বেশি পরিশ্রম হয়, রোদে যাওয়া যায়, খুব বেশি মানসিক চাপ হয়, এই ব্যথাগুলো হয়। কারণ এই মাইগ্রেনের ব্যথাটা কিন্তু নার্ভের সাথে যুক্ত। আরেকটা কি, সাইনাসের সমস্যা, যেটা আমরা বলি, আমাদের চোখের ওপরে, চোখের নিচে কিছু কিছু সাইনাস পয়েন্ট আছে, সেই জায়গাগুলোতে যখন কফ জমে যায়, তখন কি হয়, অ্যাকচুয়ালি কফের যে ব্যাপারটা হয়, তখন কি হয়, ওখানটা যখন কফটা জমে যায়, তখন ওখানে পেইন শুরু হয়। এবং সেটা যদি আমাদের ওয়েদারটা খুব বেশি গরম থাকে, তাহলে দেখা গেছে এটা কিন্তু বেশি হচ্ছে। বা শীতকালে এক্সট্রিম ওয়েদার যখন, মানে খুব ঠান্ডা ঠান্ডা লেগে গেল, কাশছে কেউ, কফ হয়েছে, সর্দি হয়েছে, তার মধ্যে দেখবেন মাথা নিচু করলে ব্যথা করে, টনটন করে মাথায়, তার মানে ওটা কিন্তু আপনার সাইনাসের মধ্যে কফটা জমে আছে। তো এগুলোকে পদ্ধতি আছে যাতে ওটা গলিয়ে বের করে দেওয়া যায়। কিছু কিছু ট্রিটমেন্ট আছে, তাদের একটু বেশি সমস্যা, তাদের কিন্তু পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে ওই ভেতর থেকে ওই কফগুলোকে বের করে ওই জায়গাগুলোকে একদম পরিষ্কার করে দেওয়া যায়। ঠিক আছে, তো তার অনেক ধরনের পদ্ধতি আছে যেগুলো আমরা পঞ্চকর্মা থেরাপি বলি, যেগুলো সাধারণ না হলেও যদি কারো ক্রিটিক্যাল যদি রোগ হয়, তাতেও কিন্তু কাজ হবে। তো আয়ুর্বেদ এমন একটা পদ্ধতি যার মাধ্যমে আপনি কিন্তু যে কোনো রোগ থেকে নিজেকে সুস্থ করতে পারবেন। একটাই কথা বলবো, সময় থাকতে থাকতে চলে আসুন। জিনিসটাকে আরো বেশি খারাপ করে দিয়ে, রোগটাকে আরো বেশি বাড়িয়ে দিয়ে তারপরে না এসে অল্প থাকতে আসলে তাড়াতাড়ি কিন্তু আপনারা সুস্থ হয়ে যাবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করতেই পারেন। আর এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনাদের জীবনের সুস্থতার চাবিকাঠি। যদি আপনাদের কোনো রকম শারীরিক সমস্যা আপনারা বোধ করেন, কিংবা দেখতে পাচ্ছেন যে শারীরিক সমস্যাটাকে আপনারা আর কন্ট্রোল করতে পারছেন না, কিংবা অথচ দেখছেন আপনাদের পারিবারিক কিংবা পরিবারের পাশে অনেক এরম মানুষ রয়েছেন যারা হয়তো বহু দিন ধরেই বহু রকম শারীরিক সমস্যার সম্মুখীন হয়েছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক ঔষধি খেয়েছেন, কিন্তু আলটিমেটলি নেট ফর জিরো। আপনাদের জন্যই কিন্তু এই হেল্পলাইন নাম্বারটা। কারণ এই হেল্পলাইন নাম্বারটাতে আপনারা যখনই ডায়াল করছেন, তখনই আপনারা যুক্ত হয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের সঙ্গে। আর ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছেন যে আপনাদের যে কোনো শারীরিক সমস্যারই কিন্তু রুট থেকে ট্রিটমেন্ট করা হোক। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে যে কোনো শারীরিক সমস্যারই রুট ট্রিটমেন্টটা ভীষণ প্রয়োজন। কারণ যাতে কোনোভাবেই এই শারীরিক সমস্যাটা আপনার জীবনে আর বারবার ফিরে না আসে। আর এই জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই ডাক্তারবাবুরা সেটার জন্যই যুদ্ধটা চালিয়ে যাচ্ছেন। আর এই মুহূর্তে শুধুমাত্র আপনাদের জন্যই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর, দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। শুধুমাত্র আপনাদের জন্যই আরো একবার হেল্পলাইন নাম্বারটা 98302355 অথবা 212 নাম্বারে আপনারা কিন্তু যে কোনো সময় ডায়াল করতেই পারেন। আপনাদের যে কোনো রকম সমস্যা হলে যে কোনো সময় আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন 9830235527 অথবা 37 নাম্বারে। এই হেল্পলাইন নাম্বারটাই শুধুমাত্র কিন্তু আপনাদের জন্যই সবরক্ষণই খোলা থাকবে। আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি বলছি বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে, হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সমস্যা। আচ্ছা, বলুন আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে বয়সটা উল্লেখ করবেন। আমার বয়স 37 বছর বয়স। আমার সমস্যা হচ্ছে ডাক্তার, আমার মানে প্রচুর ঠান্ডা লাগার ধার আছে, মানে
খুব ঘন ঘন ঠান্ডা লাগে, মানে একটু ওয়েদার চেঞ্জ হলেই এই যে বৃষ্টি হচ্ছে, তারপরে আবার গরম, মানে এই ওয়েদারে আমার প্রচুর পরিমাণে ঠান্ডা হয়। তো এটা কিসের জন্য, সেই জন্য আমি ডাক্তারের কাছে জানতে চাইছিলাম। আচ্ছা, এই ওয়েদারে মানে এই বর্ষাকালটা বা ওয়েদার যে চেঞ্জ হচ্ছে এই টাইমে হচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার কোনো অ্যালার্জি টেস্ট কোনোদিন করেছিলেন? হ্যাঁ, আগে করেছিলাম। তাতে কিছু বেরিয়েছিল? না, মানে রিপোর্ট ঠিক ছিল, মানে আমি যে ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম তো উনি বলেছিলেন মানে ঠিক আছে, রিপোর্ট অসুবিধা কি, মানে কিছুই নেই। আচ্ছা, ঠিক আছে। আর এখনো কি মানে যে কোনো বর্ষাকালে বা শীতকালে এই ঠান্ডাটা লেগে যায় চট করে, তাই তো? হ্যাঁ, আর এমনি তো মানে আমার একটু ঠান্ডা লাগার ধাত আছে। হ্যাঁ, ওটাই বলছি। ঠিক, হুম। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, এই যে ঠান্ডা লাগার ধাতটা কোত্থেকে তৈরি হয়, এইটা হচ্ছে আমাদের যে ইমিউনিটি সিস্টেমটা, সেটা যদি ঠিক মতো কাজ না করে, রোগ প্রতিরোধ করার ক্ষমতা এটা যদি সঠিকভাবে কাজ করে, তাহলে আমাদের কাছে কিন্তু রোগ আসতে পারে না। এবার রোগ আসতে পারে না, তাহলে ইমিউনিটিটা ঠিক থাকে কিভাবে মানুষের? রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা মানুষের ঠিক থাকে যখন মানুষ খাদ্য খাবার ঠিক মতো খায়, তার লাইফস্টাইলটা ঠিক থাকে, অটোমেটিক তার ইমিউনিটি বাড়ে। যখন ইমিউনিটি বাড়ে তার কোনো রোগ হয় না, সেটা কোনো রকম ব্যাকটেরিয়া ভাইরাস জাতীয় রোগও হোক বা ধরুন ক্রনিক ডিজিজ, দুদিক থেকেই মানুষ সুস্থ থাকে। ইমিউনিটির জন্য ওই রোগগুলো ধরতে পারে না যেগুলো কি বলে ব্যাকটেরিয়া ভাইরাস থেকে হয়, ঠিক আছে? আর যেগুলো ক্রনিক ডিজিজ, সেগুলো যেহেতু লাইফস্টাইল ঠিক থাকছে, অটোমেটিক সেই ডিজিজগুলো কিন্তু চট করে আসে না, বা যার আছে সমস্যাগুলো তার সেটাও কিন্তু আস্তে আস্তে রিভার্স বা ঠিক হতে থাকে। তো এইভাবেই যদি আমরা লাইফস্টাইলটা ঠিক রাখতে পারি, খাদ্য খাবার ঠিক রাখতে পারি, তাহলে ইমিউনিটি বাড়বে। ইমিউনিটি বাড়লে কিন্তু আপনার যে প্রবলেমটা, ঠান্ডা লেগে যাওয়ার ধাতগুলো অক্সিজেন চেঞ্জ হলে, সেটা কিন্তু আপনার বডি সহ্য করতে পারবে, আর ওই রোগটা কিন্তু আপনার বা এই সমস্যাটা কিন্তু আপনার দেখা দেবে না। যদি এটাকে পার্মানেন্টলি ঠিক করে নিতে চান, একবার বলবো, আমাদের এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আসুন, এসে দেখান ডাক্তারবাবুদের। দেখানোর পর এখান থেকে যেভাবে আপনাকে গাইড করবে মেডিসিনে বা ট্রিটমেন্টে, সেভাবে করতে থাকুন, দেখবেন আস্তে আস্তে আপনার কিন্তু প্রবলেমটা সলভ হবে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, আপনারা প্রত্যেকেই জানেন, অত্যাধুনিক আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু চিকিৎসা করে থাকেন এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা। আর আপনারাও যদি চান যে আগামী পরবর্তী জীবনটা একটু সুন্দর করে কাটাবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা হাত ধরতে পারেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের। কারণ এখানকার ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছেন যে আপনারাও আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দর করে কাটান। আর এই মুহূর্তে শুধুমাত্র আপনাদের জন্যই দুর্গাপুরে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কাকদ্বীপে কিন্তু পাচ্ছেন আবারও ডক্টর এস ঘোষালকে, মেচেদাবাসীরা আবারও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেদিনীপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, রামনগর নতুন চেম্বার, সেখানে কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গঙ্গারামপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আর আগরতলাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। শুধুমাত্র আপনাদের জন্যই গ্রাম থেকে শহর এবং শহর থেকে জেলার প্রত্যেকটা প্রান্তরে কিন্তু ডাক্তারবাবুরা ছুটে যাচ্ছেন। এবার কিন্তু আপনার পালা। আপনি কিন্তু সত্যি সত্যি যদি চেয়ে থাকেন যে না, আর আমি কোনো ট্যাবলেট কনজিউম করব না, কিংবা আপনাদের এই শারীরিক সমস্যাটা আপনারা আর লংজিভিটি করবেন না, তাহলে কিন্তু অন্তত আপনাকে একবারের জন্যও আসতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিকে। কারণ এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন যে যাতে আপনারা সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পান, এবং তার জন্যই কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন এখানকার ডাক্তারবাবুরা কিন্তু রিপোর্ট বেস
টাইম বাউন্ড ট্রিটমেন্টই করে থাকেন, যাতে আপনারা সুস্থ স্বাভাবিকভাবেই আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন। আমরা আবারও আলোচনায় ফিরবো স্যার। এই যে এতক্ষণ আমরা আলোচনা করছিলাম পেট জনিত সমস্যা, তো এই সমস্যার কি সমাধান রয়েছে এনবিপিতে, যদি একটু দর্শকদেরকে জানান। দেখুন, আমাদের এই যে পেটের যে সমস্যাগুলো, এগুলো থেকে যদি আপনি মুক্ত হতে চান তাহলে বলবো আয়ুর্বেদ চিকিৎসা করতে হবে। আর আয়ুর্বেদ মতে চিকিৎসা করলে কি হবে, আপনার একদম গোড়া থেকে রোগটা সারবে, যেটা রুট কজ বলি আমরা, ঠিক আছে। গোড়া থেকে না সারলে কি হবে, আপনি যদি খালি সিমটমটাকে বন্ধ করতে চান তাহলে কি ওটা ম্যানেজ করা হয়, ওটাকে কিওর করা হয় না, ঠিক আছে। কেমন, যে ধরুন আপনার পেটে গ্যাস হয়েছে, আপনি কি করলেন, গ্যাসের একটা বড়ি খেয়ে নিলেন, কিছুক্ষণের জন্য আপনার সেই গ্যাসটা আপনি অনুভব করতে পারবেন না, কিন্তু ওই যে গ্যাসটা যে তৈরি হচ্ছিল সেটা তো আবার ওষুধের পাওয়ার শেষ হয়ে গেলে আবার হবে। আপনার গলা বুক জ্বালা করছিল, হাইপার অ্যাসিডিটি হয়ে গেছে, সেখানে আপনি কি করলেন, অ্যান্টাসিড খেয়ে নিলেন, কি হলো, আপনি কিন্তু আর ওই অ্যাসিডটা আপনার আর বাড়লো না। কতক্ষণ, সেই মুহূর্তের জন্য যতক্ষণ ওই ওষুধটার ক্ষমতা থাকবে। এইবার আপনি মনে করলেন তাহলে আমি সারা জীবনই ওষুধ খাই। সারা জীবন ওষুধ খেতে খেতে দেখবেন নতুন আর একটা কিন্তু রোগের সৃষ্টি হয়ে যায়। তো তার জন্যই ওষুধ হচ্ছে ইমার্জেন্সির জন্য, যেই ওষুধগুলো আমরা মডার্ন মেডিসিন বলি সেগুলো ইমার্জেন্সির জন্য ঠিক আছে, তৎক্ষণাৎ একটা রিলিফ না পেলে মানুষ হয়তো বিপদে পড়তে পারে, তৎক্ষণাৎ একটা রিলিফ না পেলে মানুষ হয়তো মানে সে মৃত্যুর দিকে চলে যেতে পারে। কিন্তু আপনি যদি নিজেকে সুস্থ করে তুলতে চান, পার্মানেন্ট একটা সলিউশন চান যে আমি সুস্থভাবে বাঁচবো, সারা জীবন ওষুধ না খেয়ে বাঁচবো, তাহলে কিন্তু আপনার আয়ুর্বেদের হাত ধরতে হবে, প্রাকৃতিক চিকিৎসার পদ্ধতির কিন্তু আপনার হাত ধরতে হবে। এইভাবে করে যদি আপনারা ট্রিটমেন্ট করেন তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। আর এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কিন্তু এই ব্যবস্থাটাই আছে, যেখানে আপনি ওষুধ পাবেন, আপনার লাইফস্টাইল ম্যানেজমেন্ট পাবেন, যোগ ব্যায়াম পাবেন, তার সাথে সাথে আপনার ফুড হ্যাবিট কি হবে সেটা জানবেন, এবং সর্বশেষে বলবো এখানে পঞ্চকর্মা থেরাপির একটা বিশাল রোল আছে, যার মাধ্যমে ক্রনিক ডিজিজ কিন্তু কঠিন থেকে কঠিন কন্ডিশনে থাকলেও সেটা থেকে রিলিফ পাওয়া যেতে পারে। আমরা আবার আলোচনায় আসবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি সুজিত দে বলছি। কোথা থেকে ডোমজুর বলছেন? থেকে। ডোমজুর থেকে। আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। বলুন, আপনার কি শারীরিক সমস্যার বয়সটা উল্লেখ করবেন? বয়সটা হচ্ছে 28 বছর। হ্যাঁ, আর বলুন। শারীরিক সমস্যা হচ্ছে মাঝে টক ঢেকুর ওঠে এবং গ্যাস অম্বল হয়ে যায়। আচ্ছা, এইটার জন্য আয়ুর্বেদের কি ওষুধ আছে বা জানালে ভালো হয়। শুনুন স্যার আচ্ছা, বলছেন। প্রথম যেটা আপনার করতে হবে, আপনার লাইফস্টাইলে আমি কিছু নিয়ম বলছি, এগুলো যদি না করে থাকেন তাহলে করতে হবে। ঘুম থেকে ফার্স্ট উঠবেন, উঠে কি করবেন আপনি, শুনতে থাকুন। ঘুম থেকে উঠবেন, উঠে ফার্স্ট কি করবেন, আপনি 1 গ্লাস হালকা গরম জল খাবেন। গরম জলটা খাবেন কিভাবে, মলাসনে বসে। মলাসন মানে যেভাবে আমরা পটি করতে বসি ইন্ডিয়ান স্টাইলে, ঠিক আছে, সেইভাবে হাঁটু ভাঁজ করে যেভাবে আমরা বসি ওইভাবে বসে, ঘরের মধ্যে ওইভাবে বসে জলটা আস্তে আস্তে খাবেন। ঢক ঢক করে খাবেন না, বোতল দিয়ে খাবেন না, গ্লাসে করে বা চুমুক দিয়ে দিয়ে অল্প অল্প করে 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 10 মিনিট ধরে ওই জলটা খাবেন। এই জলটা যখন আপনি খাচ্ছেন, লাভ কি হচ্ছে, আপনার যে ফুড পাইপে যেদিক দিয়ে খাদ্য খাবার পাস করে গলা দিয়ে, সেই পাইপটা পরিষ্কার হবে। তার সাথে সাথে মুখের মধ্যে যে লালাগুলো থেকে থাকে, সেই লালাগুলো কিন্তু আমাদের হজমে সাহায্য করে, সেইগুলোও কিন্তু আমাদের পেটে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম কাজ করবেন। দ্বিতীয় কাজ কি করবেন, একটা নির্দিষ্ট টাইম করে নেবেন, সেই টাইমে আপনার পায়খানায় যাবেন। ধরুন আপনি ঘুম থেকে উঠলেন 7টা, জলটা খাচ্ছেন, ঠিক করলেন যে 7:30টায় আমি মল ত্যাগ করতে যাবো, মানে পায়খানায় যাব। তার মাঝখানে যে টাইমটা আপনি একটু ব্যায়াম করবেন। এমন ধরনের ব্যায়ামগুলো করতে হবে যেগুলোতে আপনার পেটের মাংসপেশিতে কিছুটা চাপ পড়বে, এবং তাহলে কি হবে, যেই মলগুলো একদম যদি ইসেতে থাকে, আপনার একদম রেকটামে না জমা হয়ে থাকে, আপনার ইন্টেস্টাইনের মধ্যে জমে থাকে কোথাও, সেগুলো চাপ খেয়ে খেয়ে আস্তে আস্তে সেটা তলার দিকে নামতে পারে, ঠিক আছে। এইভাবে করবেন। এগুলো আমরা সব গাইড করে দিই যখন কেউ আমাদের এখানে আসে ট্রিটমেন্ট নিতে। তারপর আরেকটা কাজ করতে হবে, পটিতে চলে গেলেন, একই টাইমে করলে কি হবে, আপনার শরীর, আপনার মন বুঝে যাবে যে এইটা আমার পটি করার টাইম, তখন কিন্তু পটিটা পরিষ্কার হবে, ঠিক আছে। একই টাইমে হবে, ঝেড়ে হবে। আচ্ছা, যখনই পটিটা পরিষ্কার হয়ে গেল তখন কিন্তু আপনার ভেতরে গ্যাস আর তৈরি হবে না। এবার খাদ্য খাবার যেগুলো খাচ্ছেন, সকালে একটা হালকা খাবার খাবেন, কারণ সারা রাত মানে যেহেতু খাদ্য খাবার খাওয়া হয় না, ভেতরটা ঘুমন্ত অবস্থায় থাকে সকালবেলা, তাই বেশি অতিরিক্ত ভারী খাবার খেয়ে ফেলতে নেই, তখন হালকা খাবেন।
ঠিক দুপুর 12টা থেকে 1টার মধ্যে আপনার ভারী খাবার খাবেন, যেটা আমরা লাঞ্চ বলবো। এই টাইমটা কেন ভারী খেতে হয়? কারণ এই টাইমটা আমাদের যে জঠা অগ্নি, মানে আমাদের পেটের মধ্যে যে অগ্নিটা থাকে, যেটা আমাদের খাওয়া হজম হতে সাহায্য করে, সেটা কিন্তু সবচেয়ে পাওয়ারফুল থাকে, স্ট্রং থাকে। ওই টাইমটা খেলে আমাদের একটু বেশি খেয়ে ফেললে বা একটু গুরুপাক খাবার খেলেও সেটা কিন্তু হজম হয়ে যাবে, ঠিক আছে? এরকম এটা করবেন। বিকেলবেলা একদম 4টে-5টা থেকে একদম হালকা খাবার, কিছু বাদাম খান, কিছু চানা খান, এই ধরনের অল্প একটু খাবেন। সাথে যদি একটু ব্ল্যাক কফি খেলেন, ব্ল্যাক টি খেলেন, সেটা আপনার ব্যাপার। ঠিক রাত্রের ডিনারটা একটু তাড়াতাড়ি করে ফেলবেন, 8টা-9টার মধ্যে। খুব বিজি থাকলে 9টায় করুন, খুব ভালো। আর যদি টাইম থাকে তাহলে 8টায় করুন। ডিনারটা কিন্তু হালকা হবে, ওই রিচ খাওয়া যেমন দুপুরে খেয়েছেন ওগুলো কিন্তু হবে না। এবং রাত্রে ডিনারটার পর 10-15 মিনিট একটু হাঁটাচলা করবেন ঘরের ভেতরে, যদি না পারেন কিছু কাজকর্ম করবেন, ঠিক আছে, যেখানে মুভমেন্ট হবে পেটের। আর 1.5 থেকে 2 ঘন্টা পর রাতে ঘুমোতে যাবেন। এমনভাবে ঘুমোবেন যাতে মধ্যরাত্রে মানে 12টার নাগাদ আপনার জেগে না থাকতে পারে, হয় আপনি ঘুমিয়ে পড়েছেন এমন হয়, আর সকালে উঠুন তারপরে কাজের জন্য, কোনো অসুবিধা নেই। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডাক্তারবাবুরা যখনই অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু এটাই বলার চেষ্টা করছেন যে আমরা যদি সঠিক পরিমাণে আমাদের খাদ্য খাবারটাকে জীবনশৈলীর মধ্যে আমরা রাখতে পারি, তাহলে কিন্তু অনেকটাই আমাদের লাইফস্টাইল পরিবর্তনের সাথে সাথে আমাদের শারীরিক এবং মানসিকভাবেও আমরা সুস্থ হয়ে উঠতে পারবো। আপনারা প্রত্যেকেই জানেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু অত্যাধুনিক আয়ুর্বেদিক পদ্ধতিতে এখানকার ডাক্তারবাবুরা চিকিৎসা করে থাকেন, যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট। আমরা প্রত্যেকেই জানি যে শুধুমাত্র কিন্তু আপনাদের আভ্যন্তরীণ চিকিৎসা হয় এনবিপিতে, তা কিন্তু একদমই নয়। আপনাদের বাহ্যিক যে কোনো শারীরিক সমস্যারই ট্রিটমেন্ট করা হয়ে থাকে এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা। আয়ুর্বেদ যে সত্যি সত্যি মানুষকে সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারে এবং এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা যে সেই কাজে কতটা দক্ষ, আমরা এই মুহূর্তে দেখে নেব তারই একটা ঝলক। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? কবিতা মিশ্রা। আচ্ছা, আপনার বয়স কত? 42। আচ্ছা, আপনি আমাদের কোন চেম্বারে দেখাচ্ছেন? শিলিগুড়ি চেম্বারে। আচ্ছা, আপনি কি রোগের জন্য দেখাচ্ছেন? আমার হাঁটুতে প্রবলেম ছিল, জয়েন্টে খুবই মানে এত প্রবলেম ছিল, ওঠা বসা সব আমার সে বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, কতদিন ধরে আপনি এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 3 মাস হয়েছে। 3 মাস ধরে আমি খুবই ভালো, খুবই সুস্থ। আমি এখন বলতে গেলে হাঁটছি না, দৌড়াচ্ছি, এমন আমার পায়ের অবস্থা খুবই ভালো। মানে বলতে মানে আসছে না, কি বলবো আমি এত ভালো আমার। আচ্ছা, মানে আপনি অনেক খুশি হয়েছে এখানে চিকিৎসা করে? অনেক খুশি, অনেক। আমি তো সবাইকে বলবো যে এসে একবার দেখে নিন যাদের অসুবিধা আছে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে। সন্ধ্যা বসু। কোথায় বাড়ি? বাড়ি খাসমুড়ি। কি রোগে ভুগছিলেন আপনি? আমি এমনি আর্থারাইটিস, তারপরে সর্দি কাশির ব্যাপারও আছে। কতদিন ধরে এই রোগে ভুগছেন? প্রায় ডাক্তারবাবুকে দেখাচ্ছি প্রায় 6 মাস বেশি ভুগছেন? বেশি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? না। ট্রিটমেন্ট করেননি, সরাসরি আপনি বি শর্মার কাছে আসেন। হ্যাঁ, ওনার ট্রিটমেন্টে আপনি এখন কেমন আছেন? ওনার ট্রিটমেন্টে ভালোই আছে, মানে খুবই ভালো আছে? খুবই ভালো। হ্যাঁ, তার মানে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ এবং খুশি, তাই তো? হ্যাঁ, অনেক খুশিও আছে। হ্যাঁ, ওনার ট্রিটমেন্ট। আপনার নাম? বিপ্লব বিশ্বাস। কোথায় বাড়ি? ওয়ানডে। কি সমস্যা আপনার? আমার ডায়াবেটিসের সমস্যা। কতদিন ধরে ভুগছেন? আমি 23 বছর। আচ্ছা, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কদিন চিকিৎসা করছেন আপনি? এই 2 মাস হয়েছে। আচ্ছা, এখন আপনি কেমন আছেন? এখন আমি ভালো আছি। আপনি কি ইনসুলিন নিতেন? আমি আগে ইনসুলিন নিতাম, এখন নিতে হচ্ছে ইনসুলিন? এখন নিচ্ছি না ইনসুলিন। আচ্ছা, এখন আপনি শুধুমাত্র আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করছেন? মানসুরা বেগম। কোথায় বাড়ি? আমার নালিকুল। কি রোগে ভুগছিলেন আপনি? আমি কোমরের লেগে ভুগছিলাম। আর লিভারে, ফ্যাটি লিভার? ফ্যাটি লিভারের জন্য ভুগছিলাম। এই রোগটা নিয়ে আগে কোথাও ট্রিটমেন্ট করেছিলেন? হ্যাঁ, করেছিলাম কলকাতার লীলরতন হসপিটালে। সেখানে কি বলেছিল? সেখানে বলেছিল যে অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে। আপনি অপারেশনের মানে যে করতে বললো, তা আপনি ডিসিশনটা নিয়েছিলেন?
না নিইনি, আমি বলেছিলাম না, আমাকে বলেছিল অপারেশন করলে তুমি ভালো হবে না, লাস্ট সীমানায় চলে গেছে, তোমার অপারেশন করলে তুমি আর ইয়ে করতে পারবে না, উঠতে পারতে পারবে না। অপারেশন করলে আপনাকে গ্যারেন্টি ওরা দেবে না, গ্যারেন্টি দেবে না বলেছে। আচ্ছা, ডক্টর বি শর্মার কাছে তারপরে আপনি ট্রিটমেন্টে এলেন? হ্যাঁ, ডাক্তার বি শর্মার কাছে এসে আমি যেন মনে হচ্ছে ভালো আছি, আমার অনেকটা রোগ সরে গেছে। আচ্ছা, মানে আগের থেকে আপনি এখন অনেক ভালো আছেন? অনেক বেটার আছি, ভালো আছি। তার মানে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে এখন আপনি অনেকটাই সুস্থ? সুস্থ আছি, হ্যাঁ। আপনার নাম? আমার নাম বিভাস নস্কর। কোথায় বাড়ি আপনার? আমার জগদীশপুর, হাওড়া। কি হয়েছিল আপনার? আমার সুগার, গা হাতের যন্ত্রণা, কোমরের ব্যথা, এইসব। আচ্ছা, এখন সুগারটা এখন পুরো। কতদিন ধরে সুগারে ভুগছেন? 18 থেকে 20 বছর। 18 থেকে 20 বছর। এর আগে কোথায় ট্রিটমেন্ট করেছেন? পিজিতে করেছি এবং মেডিকেলে করেছি। আচ্ছা, এই রোগটার কোনো সুরাহা পেয়েছিলেন? হালকা হালকা মানে ওষুধ খেলে ভালো থাকতেন আবার? ভালো হতো আবার। আচ্ছা, ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এখন প্রায় 2 মাসের উপর। 2 মাসে। এখন আপনি সুগারটা কিরম আছেন? সুগারটা চলে গেছে। সুগার আপনার কমপ্লিট কিওর আছে, তাই তো? আপনার নাম? ভারতী পাল। কোথায় বাড়ি আপনার? বাঁকড়া বিশ্ববিদ্যালয়। কি হয়েছিল আপনার? আমার হাঁটুতে ব্যথা। রোগটার নাম কি ছিল? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস নিয়ে কোথাও চিকিৎসা আগে করেছিলেন? এমনি অ্যালোপ্যাথি চিকিৎসা আমরা করেছি। কতদিন ধরে ভুগছিলেন? যতদিন হচ্ছে ততদিনই। মানে অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করিয়েছিলেন আপনি? সুস্থ হয়েছিলেন? না, সুস্থ হয়নি বলে। আচ্ছা, ডক্টর বি শর্মার কাছে ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? 15 দিন হবে। 15 দিন। 15 দিনে এখন আপনি কেমন আছেন? এখন আমি অনেকটা ভালো আছি। অনেকটাই ভালো আছেন তো? নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি ভারতীয় চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতির মধ্যেই রয়েছে আপনার যে কোনো শারীরিক সমস্যারই সমাধানের উপায়। শুধুমাত্র আভ্যন্তরীণ নয়, বাহ্যিক যে কোনো শারীরিক সমস্যারই সমাধান রয়েছে আয়ুর্বেদের কাছে। আর এই পরম্পরা এবং ঐতিহ্যকে যারা বহন করে নিয়ে চলেছেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই যখন কর্মরত, মানে নারী পুরুষ নির্বিশেষেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের শারীরিক সমস্যাও অনেকটা বেশি। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে অনেকেই আছেন ওয়ার্কিং, কিংবা অনেকেই রয়েছেন যারা ছেলে মেয়ে নিয়ে বাইরে স্কুল কলেজে যাচ্ছেন, তাদের অনেকটা টাইমই কিন্তু বাইরে স্পেন্ড করতে হচ্ছে। তার সঙ্গে সঙ্গেই বাইরের খাওয়া দাওয়া, বাইরের ওয়েদার, প্রত্যেকটা কিছু মিলিয়ে মিশিয়েই কিন্তু, তার সাথে তো পলিউশন রয়েছেই, এই সব কিছু মিলিয়ে মিশিয়েই কিন্তু মেয়েদের ক্ষেত্রে শারীরিক সমস্যা আজকের দিনে কিন্তু অত্যাধিক মাত্রায় বেড়ে গিয়েছে। তো শুধুমাত্র কি আমরা ওয়েদারকেই দায়ী করতে পারি, নাকি আমাদের জীবনশৈলী এবং খাদ্য খাবারকে আমরা দায়ী করতে পারি, যার জন্য মহিলাদের ক্ষেত্রে আমরা এত রকমের সমস্যা দেখতে পাচ্ছি? তার সঙ্গে সাথে কিন্তু বন্ধ্যাত্বজনিত সমস্যাটাও অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়েছে। তো আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরীকে। স্যার, অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু মানে অনেকটা টাইমে যেহেতু মানে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে বাইরে স্পেন্ড করতে হচ্ছে, এবং অনেক মায়েরাও রয়েছেন যারা হয়তো বাচ্চাদেরকে নিয়ে সারাদিনের একটা স্কুল কিংবা কলেজের প্রোগ্রাম থাকছে, তাদেরকেও তো একটা বাইরে থাকতে হচ্ছে, তা যার জন্য অনেকেই বাইরের খাদ্য খাবারের উপর কিংবা বাইরের ওয়েদারের উপর নির্ভরশীল। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে মহিলাদের ক্ষেত্রে অনেকটা কিন্তু রোগের দিক থেকেও অনেকটা এগিয়ে পুরুষদের থেকে। তো এই ধরনের শারীরিক সমস্যা কি শুধুমাত্র খাওয়া দাওয়ার জন্য কিংবা ওয়েদারের জন্য, নাকি অন্য কোনো কারণও রয়েছে যে মেয়েদের আজকের দিনে এত রকম শারীরিক সমস্যা বেড়েই যাচ্ছে দিনের বাই দিন? যদি একটু দর্শকদেরকে জানান। দেখুন, প্রথম কথা হচ্ছে আলাদা আলাদা বয়সে আলাদা আলাদা সমস্যাগুলো দেখা দেয়, তার কারণও আলাদা থাকে। একদম যদি ইয়াংদের কথা বলি, টিনেজার্সদের মধ্যে আমরা কি দেখি, বিশেষ করে আজকাল যেটা হয়েছে সেটা হচ্ছে পিসিওডির সমস্যা বা পিসিওএস এর সমস্যা, পলিসিস্টিক ওভারি, মানে ওভারির মধ্যে সিস্ট হচ্ছে। এটা হচ্ছে কেন? আগেও তো সব যারা এখন বৃদ্ধা হয়ে গেছে, তারাও তো যারা মহিলারা বৃদ্ধ হয়ে গেছে, তারা তো ছোট ছিল, কিন্তু তখন তো এই সমস্যাটা ছিল না। এবং দেখা যাচ্ছে যারা এই সমস্যাটাকে পুষে রাখছে, পিসিওডির সমস্যা, আস্তে আস্তে তাদের মধ্যে কি কি জিনিস দেখা যাচ্ছে, তাদের ওজন বেড়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে গালের মধ্যে ব্রণর সমস্যা হচ্ছে খুব সাংঘাতিক ভাবে, ঠিক আছে, চেহারাটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে,
মোটা হয়ে যাচ্ছে, কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে, প্রেশার অল্পতেই বেড়ে যাচ্ছে, এই সমস্যাগুলো দেখা দেয়। এবার এই পিসিওডি সমস্যাটা এলো কোত্থেকে? প্রথম যেটা তাদের হচ্ছে খাদ্য খাবারের ধরন। আগেকার দিনে কি ছিল, আমরাই যখন ছোট ছিলাম তখন কিন্তু এত বাইরের খাবার আমরা কোনোদিনই খাইনি। সকালে, বিকেলে, দুপুরে, রাত্রে 4 বেলা করে ঘরের খাবারই খেতাম আমরা। বাইরে থেকে যতটুক খুব না এলে নয় সেটা আসতো কি মিষ্টির দোকান থেকে, মিষ্টি বা সিঙ্গারা। চপের মাত্রাটা খুবই কম ছিল, সব জায়গায় চপের প্রচলনও থাকে না। আমি জেনারেলাইজড বলছি, সব জায়গার জন্যই বলছি। আচ্ছা, তার সাথে সাথে আরেকটা জিনিস কি ছিল, ধরুন বিস্কুট ছিল বা বিভিন্ন ধরনের জিনিসগুলো যেগুলো বাড়িতে নিয়ে এসে বানিয়ে খেতে হবে। কিন্তু আজকাল কি হয়েছে, একটা জাস্ট ফোন কল। আজকাল ছোটরা বলবো, ইয়াং জেনারেশন যারা আছেন তারা সবচেয়ে বেশি খাচ্ছে। আর কারা খাচ্ছে? ইয়াং যারা অ্যাডাল্টস, তারা কর্পোরেটে চাকরি করছে বা বিভিন্ন সেক্টরে চাকরি করছে, তারা একটা ফোন কলে যে কোনো টাইমে খাবার আনিয়ে নিচ্ছে, ব্যাস। আর কি, রাত 2টো হলেও খাচ্ছে, ভোর 4টেতেও খাচ্ছে। মানে যারা এই ফুড ডেলিভারি করছে তাদের 24 ঘন্টা কিন্তু একটা ইনকাম সোর্স রেডি হয়ে গেছে, শুধু আজকাল মানুষ এই লাইফস্টাইল পরিবর্তন করেছে বলে। আর যেহেতু খাদ্য খাবারগুলো আনহেলদি, একটাও কিন্তু পুষ্টিকর খাদ্য খাবার না, যেগুলো ইনস্ট্যান্ট রেডিমেড খাবারগুলো চলে আসছে সেগুলো কিন্তু অপুষ্টিক খাদ্য খাবার এবং অনেক বেশি শরীরকে ক্ষতি করে। বিভিন্ন রকম কেমিক্যাল থাকছে তাতে, যখন যেই জিনিসটা দিয়ে তৈরি হচ্ছে তার মধ্যে অনেক রকম বিষাক্ত পদার্থ সৃষ্টি হয়ে যাচ্ছে। এই সব কিছু নিয়ে কিন্তু আমাদের শরীরের গঠনের ওপরে বা হরমোনের ওপরে ভীষণ প্রভাব ফেলছে। আর দেখা যাচ্ছে একটা সময় মহিলাদের, এই বাচ্চাদের পিসিওডি সমস্যা দেখা যায়। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে আপনাকে। কে বলছেন? নমস্কার, নমস্কার, আমি অভিজিৎ রায় বলছি। বলুন অভিজিৎ বাবু। আমার সমস্যা মানে প্রচন্ড করে চুল পেকে যাচ্ছে আর চুল উঠেও যাচ্ছে। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন বয়স অভিজিৎ বাবু? হচ্ছে 32। 32। আচ্ছা, শুনুন স্যার। আচ্ছা, মানে আমি আপনাদের ঠিকানাটা মানে খোঁজটা পেয়েছি, মানে আমার এক ফ্রেন্ড আপনার চেম্বারে মানে গিয়েছিল, ওর পেটের সমস্যার জন্য গেছিল, বলো আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করে খুবই ভালো আছে। বাহ, তো অনেক ওই ধন্যবাদ। আপনাদের যেটা দিল, বলো দেখ অনুষ্ঠান হয় একবার যোগাযোগ করে দেখতে পারিস। দেখুন, আপনার যে চুলের সমস্যা যেটা হচ্ছে, চুল পেকে যাচ্ছে বা পড়ে যাচ্ছে বলছেন, বয়সটা অতিরিক্ত মাত্রায় নয়। তার মেন দুটো কারণ আছে। একটা হচ্ছে আপনি কি ধরনের খাদ্য খাবার খাচ্ছেন, সেগুলো কি অপুষ্টিজনিত খাদ্য খাবার, মানে হয়তো আপনি অনেক দাম দিয়ে খাচ্ছেন। দামি খাবার হলেই ভালো খাবার হবে না, ঠিক আছে? সেটা আপনার শরীরে পুষ্টি কি সম্পূর্ণ পরিমাণে দিতে পারছে, এটা হচ্ছে একটা জিনিস। না মানে অপুষ্টির অভাবে, মানে পুষ্টির অভাবে, অপুষ্টির কারণে আপনার তো চুল পড়ে যাচ্ছে না, এটা একটা কারণ। দ্বিতীয় হচ্ছে আপনার একটা লাইফস্টাইল। যদি আপনার খাদ্য খাবারের ঠিক মতো ধরন ঠিক না থাকে, তাহলে কি হবে, আপনার শরীরে যেসব প্রোটিনের দরকার আছে, যেসব মিনারেলস, ভিটামিনস চুলের জন্য দরকার আছে, সেগুলো বডি পাবে না। যেহেতু পাবে না, তখন কি হবে, অটোমেটিক আপনার চুলের নষ্ট হতে থাকবে। দুটো জিনিস নষ্ট হয়, একটা হচ্ছে চুল পড়ে যেতে থাকে, চুলের গোড়া নষ্ট হয়ে যায়, যত দিন যাবে তত চুলের গোড়া নষ্ট হতে থাকবে। আরেকটা হচ্ছে যে চুলের যে মেলানিন যেটা থাকে চুলের গোড়ায়, যেটার জন্য চুল কালো রং হয়, সেই জিনিসটাও কিন্তু এক একজনের নষ্ট হতে থাকে। তাহলে আমার খাদ্য খাবারের ধরনটা বদলিয়ে এমন খাদ্য খাবার খেতে থাকবে যার মধ্যে পুষ্টিগত মান অনেক বেশি, চুলের জন্য যেসব খাবার আমার দরকার সেগুলো আমি খেতে হবে, চুল যদি ভালো রাখতে হয়। দ্বিতীয়ত আরেকটা হচ্ছে লাইফস্টাইল। আপনি হয়তো খাদ্য খাবারটা ভালো খেলেন, যেটা আগেও বলছিলাম, কিন্তু আপনার লাইফস্টাইল ঠিক নেই। লাইফস্টাইল যখন ঠিক থাকবে না, কতগুলো প্রবলেম আসবে না। আপনি রাতে ঘুমোন না, শেষ রাতে ঘুমোতে যান, তার আগে অবধি মোবাইল ঘাটছেন, এইটা করছেন, ওটা করছেন, আপনার ঘুম ঠিক হবে না এবং তার সাথে সাথে পেটের সমস্যা দেখা দেবে। পেটের সমস্যা যদি আপনার দেখা দেয়, তার মানে সেখানে লিভারেরও সমস্যা আছে। পেটের সমস্যা হলে কিন্তু বেশিরভাগ মহিলা পুরুষ সব নির্বিশেষে কিন্তু চুল পড়তে থাকে, এটা দেখা গেছে। কারণ তখন যে শরীরের মধ্যে আপনি খাদ্য খাবারগুলো খাচ্ছেন হয়তো পুষ্টিকর, কিন্তু সেটা কিন্তু বডি অ্যাবজর্ব করতে পারবে না, সেটা বডি থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে? ইউটিলাইজ না করতে পারলে শরীর, তাহলে পুষ্টিটা খেয়েও কোনো লাভ হলো না। এটা একটা কারণ দেখতে পেলাম। দ্বিতীয়ত আপনার শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশন ঠিক মতো চলছে কিনা। ব্লাড সার্কুলেশন তখনই ভালো চলে, হ্যাঁ, সবচেয়ে যখন আপনার মুভমেন্টের মধ্যে থাকেন। যত বেশি আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হয়, তত আপনার কিন্তু ব্লাড সার্কুলেশনটা ভালো হয়, কারণ তখন হার্ট ভালো করে পাম্প করে।
যত পাম্প বেশি করে তত তাড়াতাড়ি কিন্তু এই ব্লাডগুলো আমাদের শরীরের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। তো সেটা একটা বড় ব্যাপার আছে। আরেকটা ব্যাপার বলবো যে মানসিক চাপ। যদি আপনার মানসিক চাপ ঠিক না থাকে, মানে আপনি কন্ট্রোল করতে পারছেন না মানসিক চাপটাকে, তাহলে কিন্তু আপনার একটা ক্রনিক স্ট্রেস যেটা বলি সেটা আপনাকে গ্রাস করবে, এবং স্ট্রেস থেকে কি হয়, হরমোনাল ইমব্যালেন্স হয়। হরমোনাল ইমব্যালেন্স হলে শরীরের মধ্যে বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দেয়। চুল পড়ে যাওয়াটাও কিন্তু একটা সমস্যা। তো এইগুলো কিন্তু মেন কারণ আপনার চুল পড়ে যাওয়ার জন্য, চুল গ্রেইং হয়ে যাওয়ার জন্য অল্প বয়সে। যদি চাইছেন এটার একটা কারেকশন করতে, তাহলে বলবো একবার চলে আসুন আমাদের এখানে এসে দেখান। ডাক্তারবাবুরা আপনাকে সঠিক পরামর্শ দেবে এবং আপনার দেখবেন এই প্রবলেমটা আস্তে আস্তে কমে যাচ্ছে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 98302355 অথবা 27 নাম্বারে। আপনারা প্রত্যেকেই জানেন যে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা অনেকেই একটা স্ট্রেস লাইফের মধ্যে দিয়ে যাচ্ছি। যারা বাইরে, বাড়ির ভেতরে এবং বাড়ির বাইরে দুটোকেই কর্মক্ষেত্রে সামলাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রেসটা অতি মাত্রায় অনেকটাই বেশি। স্যার, আমি একটু জিজ্ঞেস করতে চাইবো যে অনেকেই ধরুন যারা স্ট্রেসড আউট হয়ে রয়েছেন, আমরা তো জানি যে এনবিপিতে শারীরিকভাবে ট্রিটমেন্ট করা হয়েই থাকেন, কিন্তু যারা স্ট্রেসড আউট হয়ে রয়েছেন, তা সেই রকম মানসিক চাপ কমানোর জন্য কি এনবিপিতে কোনো ধরনের ট্রিটমেন্ট রয়েছে? যদি একটু দর্শকদেরকে জানান। হ্যাঁ, সেটা অবশ্যই রয়েছে। দেখুন, আমাদের আয়ুর্বেদ চিকিৎসাটা এমন, সেটা হচ্ছে একটা বলা হয় হলিস্টিক অ্যাপ্রোচ, মানে একজন ব্যক্তির সম্পূর্ণতা নিয়ে সে কিভাবে সম্পূর্ণভাবে সুস্থ থাকবে। কোনো সিমটোমেটিক রিলিফ শুধু নয়, ব্যথা হয়েছে ব্যথা ওষুধ খাইয়ে কমিয়ে দিলাম, না, সেটার জন্য না। যে কারণে ব্যথাটা হচ্ছে সেই কারণটা যদি ঠিক করে দেওয়া যায়, ব্যথা এমনিই কমে যাবে। তেমনি এই যে মানসিক চাপ বেড়ে যাওয়া, সেগুলোর জন্য আমাদের এখানে কিন্তু 2 রকম 3 রকম ব্যবস্থা আছে। একটা হচ্ছে ঔষধের মাধ্যমে তাকে যেই ঘাটতিগুলো তার শরীরের মধ্যে রয়েছে, যার জন্য মানসিক চাপটা ট্রিগার হয়ে যায়, ঠিক আছে, মনটা ঠিক মানে কি বলবো, চঞ্চল হয়ে যায় সেই স্ট্রেসের কারণে, সেগুলোকে ঠিক করা যাবে। তার পাশাপাশি যে আমাদের এখানে পঞ্চকর্মা থেরাপি আছে, সেই পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে কিন্তু আপনার স্নায়ুকে কন্ট্রোল করা যাবে, যেখানে আপনার মন কিন্তু একদম কি বলবো শান্ত থাকবে। শান্ত মানে আপনি ঘুমিয়ে পড়বেন সবসময় তা না, ওটা না। ওটা তো হচ্ছে অনেক সময় যে সাইকিয়াট্রিক মেডিসিন আমরা দেখি বাজারের থেকে, মানে ডাক্তারবাবুরা দিচ্ছেন, সেখানে দেখবেন একজন খুব অলস হয়ে যায়, তার মধ্যে সেই ওষুধগুলো খেলে ঝিমিয়ে থাকে। দেখবেন কিরকম যেন কোনো পাখি বা কিছু কেমন ঝিমিয়ে ঝিমিয়ে থাকে। অনেক সময় দেখি না আমরা, ধরুন কোনো মুরগি দেখছি বা বাড়িতে কোনো পায়রা দেখছি বা কোনো বার্ডস যেগুলো পালে মানুষ ঝিমিয়ে থাকে, না কথা বলে বেশি, না নড়াচড়া করে বেশি, সেই জিনিসটা কিন্তু ওই ওষুধগুলোতে হয়ে যায়। এটা কিন্তু কোনো সলিউশন হলো না। কিন্তু আমাদের যে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট পঞ্চকর্মার মাধ্যমে স্নায়ুটাকে কিন্তু কি করা, শিথিল নয়, শান্ত করা হয়। শিথিল করে দেওয়া একটা অন্য জিনিস, শান্ত করা একটা অন্য জিনিস, যাতে সে প্রত্যেকটা কাজই সুস্থ মতে স্বাভাবিকভাবে করতে পারে। তার জন্য পঞ্চকর্মা থেরাপি কিন্তু খুব এফেক্টিভ। তার সাথে একটা লাইফস্টাইল রেজিম, মানে সারাদিন আপনি কি করবেন, কি ব্যায়াম করবেন, প্রাণায়াম করবেন, জল কতটা খাবেন, খাদ্য খাবার কখন খাবেন, কিভাবে খাবেন, কি খাবেন, এবং নিজের যে সমস্যাগুলো আছে সেটাকে কিভাবে ওভারকাম করবেন, এই সম্পূর্ণভাবে যদি একজনের চিকিৎসা হয়, সে কিন্তু সম্পূর্ণভাবে সুস্থও থাকবে। শরীর থাকলে শরীর কিন্তু খারাপ হবেই। সেই শরীর খারাপ নিয়ে আমাদের কিন্তু বসে থাকলে চলবে না। তার জন্য সঠিক ডাক্তারবাবু, সঠিক গাইডলাইন এবং সঠিক পরামর্শের প্রয়োজন। আর এই এতগুলো কাজ যারা একসঙ্গে খুব সুন্দরভাবে গুছিয়ে করতে পারেন, তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। এবং আপনাদের জন্য আরও যদি কোনো যাবতীয় জিজ্ঞাসা থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু এই মুহূর্তে আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, আর খিদিরপুরে, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর, এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাবেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। সমস্যা আপনার, সমস্যা যে কোনো ধরনেরই হতে পারে, যত বড়ই হোক কিংবা যত ছোটই হোক, সেই শারীরিক সমস্যার সমাধান যাদের কাছে আছেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা।
না। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি ডায়মন্ড হারবার থেকে বলছিলাম। ডায়মন্ড হারবার থেকে বলছিলেন, আচ্ছা বলুন কার সম্বন্ধে জানবেন? সুনীল সম্পর্কে জানবো। হ্যাঁ বলুন, আপনার কি শারীরিক সমস্যা আর আপনার বয়সটা উল্লেখ করবেন তার সাথে। বয়স যে 30। বলুন কি সমস্যা? মানে যখন আমি একটু হাঁটা চলা করি, খুব ইয়ে করি, তখন তো হচ্ছে আমার পায়েতে হাঁটুর ওই জায়গাগুলো জয়েন্ট আওয়াজ হয় একটা। আচ্ছা, আপনার চেহারাটা কেমন আমায় একটু বলুন। চেহারা ভারী না, পাতলা, হালকাই আছে। হ্যাঁ, আরেকটা কথা বলুন, আপনার যে বয়সটা কত বলেছিলেন একবার বলুন। 30 বয়স। আপনার কাজের ধরনটা কি? কাজের ধরন বসে থাকা। বসে কাজ। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, আপনার হাড়ে কটকট করছে, তার মানে এই বয়সে করছে, খুব বাজে এটা। ঠিক আছে? কেন বাজে? এই যে কটকট আওয়াজটা কখন করে আমরা দেখেছি। ধরুন, আপনাকে একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনার বাড়ির যে দরজাটা রয়েছে, ঠিক আছে, দেখবেন অনেক সময় এক একটা সিজনে, যখন শীতকাল হয় বা বর্ষাকালে একটা আওয়াজ হয়, বা আপনার বাড়ির যে কোলাপসেবলটা রয়েছে, অনেক সময় টানতে গিয়ে দেখবেন যে শক্তি বেশি দিতে হচ্ছে, একবারে চলে আসছে না। কেন? দেখবেন তখন ওই জায়গাগুলোতে আপনার হয়তো একটু জং ধরে গেছে, বা মরচে পড়ছে, বা তেলের ভাবটা নেই। শরীরের মধ্যেও কিন্তু তাই হয়। যখনই আমাদের জয়েন্টগুলোর মধ্যে একটা সাইনোভেল ফ্লুইড বলে একটা ফ্লুইড হয়, সেই ফ্লুইডটা কমতে থাকে হাঁটুতে, তখনই কিন্তু হাড়ে হাড়ে ঘর্ষা খাওয়া শুরু হয়। দেখবেন আপনি নিচু থেকে উপরে উঠতে বসছেন, কটকট করে উঠছে, সিঁড়ি দিয়ে উঠছেন, নামছেন, তখন কটকট করছে। এইগুলো কি হচ্ছে, আপনার ওই ফ্লুইডটা বা ওই তেলটা শুকিয়ে গেছে। এই তেলটা যদি শুকিয়ে যায়, এবার হাড়ে হাড়ে ঘষা হচ্ছে। কিছুদিন পরে যখন আর একটু বয়স বাড়বে, তখন দেখবেন হাড় ক্ষয় হওয়া শুরু হয়ে যাবে। হাড় ক্ষয় হওয়ার পর কি হবে, হাড়ের যে মাথাগুলো সেগুলো নষ্ট হয়ে যাবে এবং পা বেঁকে যাবে। এরকম টাইমে আপনি মডার্ন মেডিসিনে দেখালে বলবে যে আপনার এখনই আপনার হাঁটুতে রিপ্লেসমেন্ট করতে হবে, ঠিক আছে? কিন্তু এটা তো সলিউশন হলো না। আপনার হাঁটুটা কেটে বাদ দিয়ে দিল। এক একটা অংশ যদি কেটে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে যদি কারো গলায় প্রবলেমে গলা কেটে তো বাদ দেওয়া যাবে না। আগেই কেন আমি অপারেশনের দিকে কথা ভাববো? আগে আমি দেখব আয়ুর্বেদ যদি সত্যি কিছু করতে পারে, তাহলে আমি তেমন জায়গায় যাব যেখানে গেলে আমার এই প্রবলেমটা সলভ হতে পারে। সেখানে যাওয়ার জন্য কি করতে হবে? আমাদের হেল্পলাইন নাম্বার একটা কল করুন, কল করে আমাদের কাছে আসুন। এর খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। আমাদের যে পেশেন্টের ভলিউম হয়, দেখা যায় বেশিরভাগ শতাংশ মানুষেরই হাঁটুর সমস্যা আছে বিভিন্ন বয়সে। আপনার 30-31 বললেন, কারো 80 বছর, কারো 50 বছর, কারো 60 বছর, এরকম 85 বছর, এরকম আলাদা আলাদা বয়সের দেখা যাচ্ছে। হাঁটুর প্রবলেমটা এমন এমন মানুষ আমাদের কাছে আসে যারা হয়তো ওয়াকার নিয়ে আসে। কিছুদিন ট্রিটমেন্ট নেওয়ার পর দেখা যায় সে ওয়াকার ছাড়া লাঠিতে আসছে। তার কিছুদিন পর বলে, আমি লাঠি নেব কেন, আমি যখন একা হাঁটতে পারছি। এই কনফিডেন্সটা চলে আসে কখন? যখন মানুষ সত্যি শুধু ব্যথা কমানো না, তার সবকিছু ঠিক থাকছে, হাঁটা চলাটা। তো মানুষ এইভাবে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট পেতে থাকে এবং মানুষ সুস্থ হয়ে বাড়ি ফেরে। তো আপনার এই প্রবলেমটাকে ঠিক করতে হলে হেল্পলাইন নাম্বারে একবার কল করে নিন। প্রত্যেকটা মুহূর্তে আমরাও এটাই চাইছি যাতে আপনারা সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করুন। কিন্তু শারীরিক থাকলে তো শারীরিক সমস্যা আসবে। সেই শারীরিক সমস্যার সমাধান যারা নিমিষে করতে পারেন, তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। আর এই মুহূর্তে শুধুমাত্র কিন্তু আপনাদের জন্যই আপনারা পেয়ে যাচ্ছেন দুর্গাপুরে ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতেও ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কাকদ্বীপেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেচেদাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেদিনীপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়াবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আর হেরিয়াবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, রামনগর নতুন চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ক্যানিংবাসীরা কিন্তু পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গঙ্গারামপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আগরতলাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পুরুলিয়াতে পাচ্ছেন
পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ভাদুড়িকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুড়িকে, আবারও মালদাবাসীরা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। কোন ডাক্তারবাবুকে কোন ক্লিনিকে পাবেন এবং কোন ক্লিনিকটা আপনাদের বাড়ির নিকটবর্তী হবে, তাছাড়া অন্যান্য যাবতীয় যদি কোনো আপনাদের জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে 9830235527 অথবা 37 নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই সময়টা কিন্তু যোগাযোগের কোনো সময়সীমা নেই। আপনারা কিন্তু যে কোনো সময় যে কোনো রকম অসুস্থতা বোধ করলে কিংবা যে কোনো রকম দরকারে অবশ্যই কিন্তু নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে 9830235527 অথবা 37 নাম্বারে যোগাযোগ করতেই পারেন। আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছি আপনারাও আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দর করে কাটান এবং তার জন্য অবশ্যই কিন্তু আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা যখন লাইভে আসছেন এটাই বলছেন যে আমরা কিন্তু সুস্থ স্বাভাবিক জীবন একমাত্র কাটাতে পারি যদি আমরা আয়ুর্বেদের সাথে নিই। দেখুন, শরীর থাকলে আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে বিভিন্ন রকম বিভিন্ন ধরনের কিন্তু মেডিসিন কনজিউম করছি, আর মেডিসিন কিন্তু একদম এমার্জেন্সি রিলিফ, কোনো কিন্তু পার্মানেন্ট সলিউশন নয়। তাই আপনার শারীরিক সমস্যার যদি আপনি সত্যি সত্যিই চান যে না আর মেডিসিন কনজিউম করব না, একটা পার্মানেন্ট রিলিফের প্রয়োজন, তখন কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতেই হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার ক্লিনিকের সাথে। কারণ এখানকার ডাক্তারবাবুরা যখনই লাইভে আসছেন তখনই বোঝানোর চেষ্টা করছেন যে আমরা যদি আমাদের লাইফস্টাইলটাকে, খাদ্য খাবারটাকে, জীবনশৈলীটাকে একটু পরিবর্তন করি তাহলে কিন্তু অনেকটাই সুস্থ থাকতে পারবো। আর আপনারা প্রত্যেকেই জানেন এনবিপি ইউনানিতে রয়েছে কিন্তু অত্যাধুনিক আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি। এখানকার লা এলিগেন্স ডিপার্টমেন্ট রয়েছে, পঞ্চকর্মা থেরাপি রয়েছে, যা কিন্তু আপনাকে সুস্থ এবং স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে যথেষ্টই সাহায্যকারী একদম ভাবে আয়ুর্বেদিক। তো আপনারা যদি সত্যি সত্যি চান সুস্থ করতে নিজেদেরকে তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিকের সাথে। আমরা আলোচনায় আবারও ফিরবো, কিন্তু ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি সুমিত বলছিলাম। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার এই সম্বন্ধে জানতে চাইছিলাম। বলছিলাম ম্যাম, চুল খুবই পরিমাণে উঠছে এবং তার সঙ্গে চুল প্রায় পেকেও যাচ্ছে। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন এবং কোথা থেকে কথা বলছেন আপনি? না, 35+ বর্ধমান থেকে। বর্ধমান থেকে। আচ্ছা, এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? চুল তো পড়ছিল কিন্তু ইদানিং দেখছি চুল পেকেও যাচ্ছে অনেকটা। আচ্ছা শুনুন স্যার, আপনার আগে কোনো ট্রিটমেন্ট করেছেন চুলের? হ্যাঁ, ট্রিটমেন্ট কিছু করাইনি বা কোনো কালারও কিছু করাইনি। আচ্ছা, দেখুন এর জন্য খুব ভালো আমাদের ট্রিটমেন্ট আছে, ঠিক আছে? দু ধরনের ট্রিটমেন্ট আমাদের হয় এনবিপিতে। একটা হচ্ছে ঔষধের মাধ্যমে চুলের ট্রিটমেন্ট হয়, সেই আয়ুর্বেদিক ঔষধের মাধ্যমে। আরো কিছু আছে যে আমাদের অ্যাডভান্স ট্রিটমেন্ট, ইন্টারন্যাশনাল ট্রিটমেন্ট কিছু আছে, যেগুলো কিন্তু আমাদের এনবিপিরই আর একটা সংস্থা আছে যেটার নাম হচ্ছে লা এলিগেন্স। এখানে কিন্তু কিছু লেজার থেরাপি আছে, কিছু আরো প্রসিডিওর আছে যার মাধ্যমে চুলের ট্রিটমেন্ট হয়। এবার আপনি আমাদের কাছে হেল্পলাইন নাম্বারে ফোন করে আসবেন, বলবেন যে চুলের সমস্যা আছে। এবার আপনার কোনটা দরকার সেটা আমরা দেখে আপনাকে তারপরে বলবো এবং সেইভাবে আস্তে আস্তে ট্রিটমেন্ট করলে আপনার প্রবলেমটা কিন্তু কমতে থাকবে। অনেক ধন্যবাদ। অবশ্যই কিন্তু আরো বিস্তারিত জানতে নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। স্যার, এই ফোনটা সূত্র ধরে একটু জিজ্ঞেস করবো যে অনেকের মধ্যে মিথ রয়েছে যে আমাদের তো টাক পড়ে যাচ্ছে, এটা একটা পারিবারিক সংক্রান্ত বিষয়, যেহেতু পরিবারের আগে অন্যকে ছিল তাই আমার টাকটা পড়ছে। তাই এটা কি আদৌ সেই মতো কাজ করছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, যদি একটু দর্শকদেরকে বলেন। দেখুন, অনেক সময় কিছু রোগ আছে যেগুলো হয়তো জেনেটিক একটা ব্যাপার থাকে। মানে কি জেনেটিক ব্যাপারটা কি থাকে, যে বাড়ির বা বংশের কারো রয়েছে সেইটা তার মধ্যে চলে এসছে। এবার ধরুন একই বাড়িতে একই বাবা মায়ের ধরুন দুজন সন্তান আছে, দুজনই হচ্ছে ছেলে। এবার দুজনের তো টাক পড়ছে না, অনেক সময় দেখা যায় যে একজনের চুল কম একজনের চুল বেশি। তাহলে কেন হচ্ছে? তার মানে কখনো কখনো জিনটা কারণ থাকে, কিন্তু জিন কারণ থাকে বলে সেটাকে কন্ট্রোল করা যাবে না বা সেটাকে ঠিক করা যাবে না তেমনও নয়। আজকাল অনেক পদ্ধতি হয়েছে, সেই সিচুয়েশনগুলো থেকেও কিন্তু চুলের অতিরিক্ত পড়ে যাওয়াটাকে কন্ট্রোল করা যায়। যাদের চুলের গোড়াটা বেঁচে আছে তাদের চুলের গোড়া থেকে নতুন চুল কিন্তু আবার আসবে। তো এটা শুধু একটাই কথা নয় যে মানে এক কথা শেষ বলে দিলে হবে না যে বংশে আছে তাই হয়েছে। এমনও তো হতে পারে যে সেই
যার চুল পড়ছে তার বাবার হয়তো চুল পড়ে গেছে অল্প বয়সে, হয়তো তখন এই চিকিৎসাগুলোই ছিল না, বা সে ওই চুল পড়া নিয়ে বদারই করেনি, কারণ সে ভেবেছে যে XYZ কারো বাবার দেখেছি চুল পড়েছে, ছেলেরও পড়েছে, তার মাথায় হয়তো ওটা ছিল, বা সে চুলটা নিয়ে অত ভাবেইনি। অনেক কিছু হতে পারে সিচুয়েশন। তো প্রথম কথা হচ্ছে আমাদের কি করতে হবে, যদি দেখা যাচ্ছে আমাদের চুল পড়ে যাচ্ছে বা চুল উঠছে খুব বেশি এবং ঘনত্বটা কমে যাচ্ছে, তার মানে নতুন করে চুল কিন্তু আর গজাচ্ছে না বা খুব কম গজাচ্ছে, তাহলে আমার তাড়াতাড়ি চলে যেতে হবে, গিয়ে ডাক্তারবাবুদের সাথে আমাদের কথা বলতে হবে, কথা বলে যেটা সঠিক ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টটা নিতে হবে। স্যার প্রত্যেকটা মুহূর্তে মানে আমরাও তো চাইছি, বেসিক্যালি মেয়েরা যারা রয়েছেন চুলের প্রতি একটু বেশি কনসিয়াস, যে অনেকেই চাইছেন না লম্বা চুল, আমরা আগাগোড়াই শুনে এসেছি ভীষণ মানে সৌন্দর্য দেখানোর একটা বিষয়। তো চুলজনিত যদি একটু ট্রিটমেন্ট গুলো বলেন, মানে কি কি ধরনের ট্রিটমেন্ট হয় আর কি লাইলিগেন্সের মধ্যে? দেখুন, এখানে লাইলিগেন্সে যেটা আমাদের ট্রিটমেন্ট হয়, লেজার থেরাপি হয়, PRP হয়, এরকম আরো কিছু কিছু ট্রিটমেন্ট আছে, ঠিক আছে, যেগুলো করলে কি হয় যে কয়েকটা বিষয়ের ব্যাপার থাকে। এক কিছুতে আছে ধরুন ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে, কিছু আছে নার্ভটাকে স্টিমুলেট করে যে যাতে ওখান থেকে চুলটা ধরুন গোড়াটা বেঁচে আছে কিন্তু বেরোচ্ছে না বাইরে, সেটাকে স্টিমুলেট করা হয়। আবার কিছু ট্রিটমেন্ট আছে যে যেমন গাছের গোড়ায় খাবার দেওয়া হয়, মানে ঔষধ দেওয়া হয়, সেরকমই চুলের গোড়ায় গোড়ায় ঔষধগুলোকে দেওয়া হয় যাতে সেখান থেকে ডিরেক্ট চুলের গোড়ায় চলে যায় এবং একটা ভালো এফেক্ট পাওয়া যায় চুলের গ্রোথে। তো এরকম বিভিন্ন ধরনের কিন্তু ট্রিটমেন্ট আছে। যাদেরই প্রবলেম আছে বলবো একবার আসুন, এসে কনসাল্ট করুন, কনসাল্ট করার পর ট্রিটমেন্ট সম্বন্ধে জানুন এবং আপনার ভালো লাগলে ট্রিটমেন্টটা নিন, দেখবেন একটা ভালো রেজাল্ট পাবেন। স্যার অনেকের মধ্যেই একটা মিথ কাজ করছে যে আয়ুর্বেদিক পদ্ধতিতে ট্রিটমেন্ট করব অনেকটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে কিংবা লং টাইম প্রসিডিওর। তো NBP তে কি ধরনের ট্রিটমেন্ট রয়েছে কিংবা এটা সত্যি সত্যি কি লং টাইম প্রসিডিওর, যদি একটু দর্শকদেরকে এটা বলেন। ভুল ধারণা, এটা আয়ুর্বেদ সম্বন্ধে এটা যারা জানে না তারাই বলবে। প্রথম কথা হচ্ছে আয়ুর্বেদ চিকিৎসাটা এমন যেটায় আপনি একটা পার্মানেন্ট রেজাল্ট পাবেন। সারা জীবন ধরে একটা ওষুধ, সুগার হয়েছে সারা জীবন ধরে ওষুধ খেয়ে যেতে হবে না, ব্যথা হচ্ছে সারা জীবন ব্যথার ওষুধ খেতে হবে না, গ্যাস অ্যাসিডিটি হচ্ছে সারা জীবন খেতে হবে না। আর খরচা ডিপেন্ড করবে আপনার সমস্যা অনুযায়ী। আপনার কি মনে হয় আধুনিক চিকিৎসা পদ্ধতিতে খরচা নেই? অনেক বেশি খরচা, ঠিক আছে। কেন খরচা হচ্ছে? সেই পার্টিকুলার একটা কোনো সমস্যার জন্য, পার্টিকুলার একটা সিচুয়েশনের জন্য সেটা। এবার কে বলেছে আয়ুর্বেদায় তেমন বেশি খরচা নেই? কারণ আপনি যদি হিসাব করেন দেখবেন আপনি মডার্ন মেডিসিন সুগারের জন্য সারা জীবনে হয়তো 10 লাখ টাকার খেয়ে ফেলবেন, কারণ একটা সুগার যখন আসবে তার সাথে আরো 5টা রোগ নিয়ে আসবে একটার পর একটা, ঠিক আছে। সেখানে আপনার অল্প কিছু খরচা করে দেখছেন অল্প দিনের মধ্যে আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন, তাহলে সেটা বেটার নয়? আর সেখানে কোনো সাইড এফেক্ট নেই, এটা হচ্ছে সবচেয়ে বড়। আপনি একটা রোগ সারাতে গেলেন অন্য একটা রোগ, এটা সবচেয়ে ভালো বুঝবেন। আজকাল তো ইন্টারনেট হয়ে গেছে, একবার গিয়ে নেটে সার্চ করবেন কোনো একটা মেডিসিনের নাম দিয়ে এবং দেখবেন তাতে লিখে দেবেন যে মেডিসিনের কি কি কাজ হয়, কি সে ওটা দেয়া হবে, কি কন্ডিশনে দেওয়া হবে এবং তার ডোজ কি এবং তার সাইড এফেক্টস কি। যখনই সাইড এফেক্টস পড়ে নেবেন না, আপনি যেসব ওষুধগুলো হয়তো এখন দোকান থেকে কিনে খাচ্ছেন আর জীবনে ভয় মানে সাহস করে খেতে পারবেন না, এরকম প্রবলেম হয়ে যাবে। তার সাইড এফেক্ট মারাত্মক মারাত্মক কিন্তু লেখা থাকে, কিন্তু আয়ুর্বেদে কিন্তু তেমন নেই। একদমই তাই। প্রত্যেকটা মুহূর্তে আমরাও চাইছি যে আপনারাও সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করুন এবং যেটা যাবে সুস্থ হতে হয় তার জন্যই কিন্তু আপনাদেরকে হাত ধরতে হবে NBP ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, কারণ এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছেন যে আপনারা আগামী এবং পরবর্তী জীবনটা খুব সুন্দর করে কাটান। আর আজকের মতন আমাদের কিন্তু সময় একেবারেই হাতে খুবই কম, আমাদেরকে চলে যেতে হবে, কিন্তু আপনারা যদি সত্যি সত্যি চাইছেন নিজেদের জীবনকে সুন্দর করে গুছিয়ে তুলতে, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতেই হবে NBP ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শের। আজকের মতন অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছে আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার।